নমস্কার, আমি তরুণ ঘোষ। কালকে আমি বলেছিলাম যে কোনো দিন মোহাম্মদ ইউনূস তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন, যে কোনো দিন যে কোনো সময়। এখন আজকে কালের কণ্ঠে যে বিস্ফোরক সাক্ষাৎকারটি বেরিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর, সেখানে ছত্রে ছত্রে পরিষ্কার হয়ে গিয়েছে কতটা বিনিয়োগ করেছেন আমাদের এই প্রধান উপদেষ্টা প্রাক্তন মোহাম্মদ ইউনূস। তিনি যথেচ্ছাচার চালিয়েছেন এবং যা খুশি তাই করেছেন। শুরু করছি আমি রাষ্ট্রপতির ওটা নিয়ে নয়, শুরু করছি অন্য একটা ঘটনা নিয়ে। সেটা হচ্ছে 8ই ফেব্রুয়ারি বাংলাদেশে শেখ হাসিনা একটা প্রকল্প করেছিলেন, সেটা হচ্ছে পুষ্টি তহবিল। গরিব মানুষ যাদের রোজগারপাতি কম, তাদেরকে পুষ্টিকর খাবার জোগানোর জন্য একটা প্রকল্প করেছিলেন। সেই প্রকল্প বাবদ বরাদ্দ হয়েছিল 970 কোটি টাকা। 12 ফেব্রুয়ারি নির্বাচন, 8ই ফেব্রুয়ারি উনি ওই 970 কোটি টাকা বেমালুম ইউনূস গায়েব করে দেন। এটা কিন্তু আপনারা খবর নিলেই জানতে পারবেন বা ধীরে ধীরে প্রকাশ্যে আসবে। আমি গতকালকে যেরকম বলেছিলাম আপনার যমুনার কথা, আপনারা কেউ কিন্তু অস্বীকার করতে পারবেন না যে ওখানে পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার গেছিলেন এবং ট্রান্সফরমার বাস্ট হয়েছিল। এখন কথা হচ্ছে আমি জানলাম কি করে? আমার জানার অনেক উপায় রয়েছে। আপনারা যদি মনে করেন সব আমি গুজব ছাড়ছি, এগুলো সত্যতা বেরিয়ে এসছে। আমি বিভিন্ন সময়ে যে কথাগুলো বলেছি, রাষ্ট্রপতির এই যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার দিয়েই আমার কথাগুলো বেরিয়ে এসছে। তো 970 কোটি টাকা উনি তো ঝেড়ে দিলেন। এইবার এই 970 কোটি টাকা ঝেড়ে দেওয়ার জন্য তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। রাষ্ট্রপতি জানিয়েছেন, আমি শর্টে বলছি, পরে আমি আস্তে আস্তে আলোচনায় আসছি। রাষ্ট্রপতি যা জানিয়েছেন, গত 18 মাসে যা কিছু করেছেন মোহাম্মদ ইউনূস সব সংবিধান বিরোধী। কোনোটাই সংবিধানের রীতি-নীতি মেনে কিচ্ছু করা হয়নি এবং রাষ্ট্রপতিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে তিনি যতগুলো বিদেশ সফর করে এসছেন এবং শেষ বিদেশ সফর যেটা উনি করলেন সে সম্পর্কেও উনি কিছু জানাননি। যে চুক্তিগুলো হয়েছে, শেষ যে চুক্তিটা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেই চুক্তি সম্পর্কে উনি কিছু জানেন না। ওনাকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে। বিদেশ সফর যে ওনার দুটো দেশে, সেই বিদেশ সফর ওনাকে করতে দেওয়া হয়নি। তার একটাই কারণ, সেটা হচ্ছে তাকে আলোর দিক থেকে সরিয়ে দাও। যে দেশে একটা রাষ্ট্রপতি আছে সেটা যেন কোনোভাবেই প্রকাশ না পায়, তাকে চির অন্ধকারের দিকে ঠেলে দাও। এটা হচ্ছে ইউনূসের একটা প্ল্যান। এবার আমি বলি না যে একবার বলেছিলাম যে ইউনূসের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবনে 3-4 জন উপদেষ্টা এবং কিছু এনসিপি নেতা জড়ো হয়ে তার রাষ্ট্রপতিকে চাপ দেয়, এ করার জন্য বাধ্য করার চেষ্টা করা হয় যাতে তিনি রিজাইন করেন। তিনি বলেছিলেন আমি রিজাইন করব না। তার পেছনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বিএনপির যত নেতা আছে সব, ইনক্লুডিং তারেক রহমান। উনি বলেছেন তারেক রহমান অতি সজ্জন একটি ব্যক্তি এবং তিনি এবং তার নেতারা প্রত্যেকেই আমায় বলে দিয়েছেন যে আপনি নিশ্চিন্ত থাকুন, সংবিধান বিরোধী কোনো কাজ আমরা করতে দেব না, আপনি রাষ্ট্রপতি পদে বহাল থাকবেন। এটা কিন্তু শত চাপের কাছেও আপনি নথি স্বীকার করবেন না, দরকার হলে আমরা আছি। ওই যে 4 জন উপদেষ্টা কারা গেছিলেন, কারা এই সরকারকে প্রলম্বিত করার চেষ্টা করেছিল, সরকারের ক্ষমতাকে, নির্বাচনকে বাতিল করে,
এ পর্যন্ত কিন্তু কেউ নাম জানাতে পারেনি আপনাদের সেই চারজনকে, অথবা হয়তো তারা নাম জানেন, প্রকাশ্যে আনছেন না, তাদের অনেক রকম অসুবিধার কারণে প্রকাশ্যে আনছেন না। আমি বিদেশে থাকি, আমার কোনো যোগাযোগ নেই, আমায় কিছু করতেও পারবে না, আমার নাম বলতে অসুবিধা নেই। এই চারজন উপদেষ্টা হলেন আদিলুর রহমান শুভ্র, আসিফ নজরুল, রেজওয়ানা হাসান এবং ফয়জুল করিম খান। এনারা 8 এবং 9 তারিখ এই ফেব্রুয়ারিতে নির্বাচনের ঠিক 3 দিন আগে আর 4 দিন আগে, 4 দিন আগে থেকেই এটা শুরু হয় যে আপনি পদত্যাগ করুন। আপনি পদত্যাগ করলে তাহলে এই নির্বাচনটা পিছিয়ে যাবে। ওরা চেয়েছিল যে কোনোভাবে ক্ষমতাকে প্রলম্বিত করো, নির্বাচনকে বাতিল করে দাও। সেই সময় বিএনপির নেতারা ঢাল হয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ চুপ্পুর সামনে এসে দাঁড়ান। রাষ্ট্রপতি এক জায়গায় বলছেন যে আমি এক সময় ভেবেছিলাম যে আমাকে মেরেই ফেলবে, নানান রকম ভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল গত 18 মাসে। আমাকে সরকারের কোনো তথ্য জানানো হতো না, আমি সরকারের কোনো তথ্য আমি দিলে সেটা সরকারের কাছে আর সেই আলোকে আসতো না, এমনকি তার কোনো প্রশ্নের জবাব দেওয়ার মানে এটুকু মানে কি বলবো মর্যাদাটুকু, রাষ্ট্রপতিকে জবাব দেওয়া একটা মর্যাদার ব্যাপার, মর্যাদাটুকু পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সেটাও দেখাননি। তার যে সমস্ত প্রেস উইং আছে, তার যখন বিদেশ সফর যখন হয়, বিদেশ সফরের কথা হয়, তখন ওই যমুনা থেকে আমাদের প্রধান উপদেষ্টা তিনি একটা চিঠি লেখেন রাষ্ট্রপতির হয়ে। চিঠি লিখে তিনি নিচে বলেন এখানে আপনি সই করে দেবেন। তারপরে উপদেষ্টারা যায়, উপদেষ্টারা গিয়ে সই করে নিয়ে আসে যে আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য আমি এইখানে উপস্থিত হতে, এই দেশে উপস্থিত হতে পারছি না, এর জন্য আমি দুঃখিত। এই মর্মে চিঠিগুলো দুটো বিদেশ সফর, দুটো বিদেশ সফরের এইভাবে চিঠি লেখানো হয়েছে। এই যে কাজগুলো করেছেন না, এখন তারপর খোঁজ লাগানো হয়েছে যে তার প্রেস উইংস থেকে এই লোক সরাও, যাতে রাষ্ট্রপতি কোনো রকম ভাবে বাইরের জগতের সঙ্গে মানে যোগাযোগ না করতে পারেন। প্রেস উইং এ কাজ করছিলেন 30 বছর ধরে কিছু মানুষ, 4-5 জন আছেন, তাদের সবাইকে তুলে নেওয়া হয়। ফটোগ্রাফার ছিল, তাকেও তুলে নেওয়া হয়, তার হাত পা গুলো কেটে দেওয়া হয়। কান্তরে বলা যায় রাষ্ট্রপতিকে হাত পা কেটে দেওয়া একটা জায়গায় পৌঁছে দেওয়া হয়। রাষ্ট্রপতি বলছেন যে আমি ভেবেছিলাম যে প্রাণ যায় যাক, বঙ্গভবনে রক্ত ঝরে ঝরুক, কিন্তু আমি কোনো কাজ চাপের কাছে নতি স্বীকার করে আমি পদত্যাগ করব না। যতই রক্ত ঝরুক আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম। এই যে 4 জন উপস্থিত হয়েছিলেন, আদিলুর রহমান শুভ্র, আসিফ নজরুল, রেজওয়ানা হাসান এবং ফয়জুল কবির খান, ফয়জুল কবির খানই দেখছি, ফয়জুল কবির খান, তারা রীতিমতো রাষ্ট্রপতিকে ধমক দেন যে আপনি এই দেশে শান্তিতে আপনি বাস করতে পারবেন না, আপনি ইমিডিয়েটলি এই পদত্যাগ করুন, আর আমরা নির্বাচনকে পিছোতে চাই, আমরা এই নির্বাচন এই 12 তারিখে করতে চাই না, আমাদের এখনো অনেক কাজ বাকি আছে। সেই আবার সেই মানে সংশোধন, তারপরেতে আপনার সুবিচার, তারপরেতে ওই আরো যা যা বলে এসেছিলেন এতদিন ধরে, সে তারই পুনরাবৃত্তি করেন। রাষ্ট্রপতির কাছে তখন ফোন আসে, সেই খবর পান রাষ্ট্রপতি যখন এই চাপের মধ্যে কাজ করে, তখন এই খবর পান বিএনপির নেতারা। তারা তখন সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন সেনাবাহিনীর তাদের অনুগত কিছু অফিসারের সঙ্গে। সেনাবাহিনীর অফিসাররা তখন সেখানে পৌঁছে যায়, পৌঁছে গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে
এবং ওই 4 জন 8 তারিখে ফিরে আসেন। এবার সেনাবাহিনী যখন ফিরে এসছে 9 তারিখে আবার গিয়ে উপস্থিত, সঙ্গে এনসিপি নেতারা। মানে যে করে হোক রাষ্ট্রপতিকে চাপে ফেলে তাকে রিজাইন করানো, না হলে পরে এই 12 তারিখের নির্বাচন আটকানো যাবে না। আর নির্বাচন যদি হয় তাহলে পরে আমাদের হাতে ক্ষমতা থাকবে না, আমাদেরকে চলে যেতে হবে। আর আমরা যে সমস্ত লুটতরাজ আমরা যেগুলো করেছি সেগুলো আমরা তদন্তের মুখোমুখি হয়ে যাব। এই তদন্তের মুখোমুখি যদি হয় তাহলে পরে আমাদের জেল, জরিমানা এবং আমাদের সাজা তো নিশ্চিত। ফলে এই সাজা এড়ানোর জন্য এবং ক্ষমতা ধরে রাখার জন্য তারা এই রাষ্ট্রপতির উপরে চেপে বসেন। এক জায়গায় রাষ্ট্রপতি বলছেন, কালের কণ্ঠ জিজ্ঞেস করছে এরপর নতুন করে আর কোনো উদ্যোগ ছিল আপনার বিষয়ে? রাষ্ট্রপতি বলছেন, হ্যাঁ, বলতে গেলে শেষ সময় পর্যন্ত চলার চেষ্টা করে গেছে কিভাবে আমাকে উপড়ে ফেলা যায়। রাজনৈতিক পর্যায় থেকে ওই উদ্যোগটি ব্যর্থ হলে খোদ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই নতুন করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। আজকে বলতে দ্বিধা নেই যে একটা অসাংবিধানিক উপায়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে নিয়ে এসে আমার জায়গায় বসানোর চক্রান্ত করেছিল অন্তর্বর্তী সরকার। এই মুভটা হয়েছে, আমি বিষয়টি জেনেছি। সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টা ওই বিচারপতির শরণাপন্ন হয়েছিলেন। তারা ঘণ্টাব্যাপী মিটিং করেন, তবে ওই বিচারপতি রাজি হননি। উনি সাফ বলে দিয়েছিলেন রাষ্ট্রপতি সবার ঊর্ধ্বে, সাংবিধানিক ভাবে সবার ঊর্ধ্বে, ওই জায়গায় অসাংবিধানিক ভাবে বসতে পারে না। ওই বিচারপতির দৃঢ়তার কারণে শেষ পর্যন্ত সরকারের ওই উদ্যোগও ব্যর্থ হয়। আবার এক জায়গায় উনি বলছেন, ওই পরিস্থিতিতে ডক্টর ইউনূস